Assalamualaikum, dear viewers and dear learners. How are you? Today also I welcome all of you to our online class. As before, today I will discuss transformation of sentence, especially assertive to interrogative. Okay, be ready and take your khata and pen. Okay, let's start. তাহলে শুরু করা যাক। আমরা বেশি কথা না বলে আমরা শুরু করি, মূল আলোচনায় চলে আসি। গত কয়েক ক্লাসে তোমাদেরকে অ্যাফার্মেটিভ টু নেগেটিভ করানো হয়েছিল। আজকে আমি তোমাদেরকে অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ বা ইন্টারোগেটিভ টু অ্যাসার্টিভ এই ভাইস ভার্সাটা শেখানোর চেষ্টা করব। এটাও ট্রান্সফরমেশনের অন্তর্ভুক্ত। এই সেন্টেন্সের যেটা আছে এটা অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ। আমরা আজকে এই বিষয় সম্পর্কে আলোচনা করার চেষ্টা করব। তবে প্রথমে অ্যাসার্টিভ সম্পর্কে জানতে হবে এবং ইন্টারোগেটিভ জিনিসটা কি সেটাও জানতে হবে। যদিও অনেকের আইডিয়া আছে, আবার অনেকের আইডিয়া নাই। এবং এই ক্লাস বা এই বিষয়টি, এই টপিকটি 6 to 10 ইন্টারমিডিয়েট এগুলোতে আছে। তারপরেও অনেকেই এই বিষয় সম্পর্কে ওয়াকিবহাল নয়। আমাদেরকে জানতে হবে অ্যাসার্টিভ জিনিসটা কি। অ্যাসার্টিভ হলো কি, সাধারণভাবে কোনো বিবৃতি প্রকাশ করে, সাধারণভাবে কোনো বর্ণনা প্রকাশ করে, সেটাই হলো অ্যাসার্টিভ সেন্টেন্স। আর ইন্টারোগেটিভটা সাধারণভাবে কোনো প্রশ্ন তৈরি করা হয়, কোনো প্রশ্ন জিজ্ঞাসা করা হয়, কোনো প্রশ্ন তৈরি করা হয়, সেটা হলো ইন্টারোগেটিভ। এবং গঠনটা সাধারণত এরকম হয়: অ্যাসার্টিভ সাবজেক্ট ভার্ব এক্সটেনশন, সাবজেক্ট ভার্ব বাকি অংশ। ইন্টারোগেটিভ লাস্ট অবশ্যই কোয়েশ্চেন মার্ক। অ্যাসার্টিভ সেন্টেন্সে বাক্যের শেষে ফুল স্টপ বসে, ফুল স্টপ বসবে। ইন্টারোগেটিভ সেন্টেন্সে বাক্যের শেষে অবশ্যই কোয়েশ্চেন মার্ক হবে। এটা সহজে চেনার উপায়। যদিও ইন্টারোগেটিভের ক্ষেত্রে ডাব্লিউএইচ কিংবা অক্সিলারি ভার্ব দিয়ে আমরা দুইভাবে প্রশ্ন তৈরি করতে পারি। তাহলে মোটামুটি এই হলো আইডিয়া যে অ্যাসার্টিভ থেকে আমরা যখন ইন্টারোগেটিভ করব, অবশ্যই আমরা কখনো কোয়েশ্চেন মার্ক দিতে ভুল করব না। এবং ইন্টারোগেটিভ থেকে যখন অ্যাসার্টিভ করব, ঠিক একইভাবে আমাদেরকে বাক্যের শেষে ফুল স্টপ দিতে হবে অ্যাসার্টিভে। এই হলো মোটামুটি গঠন। আর সংজ্ঞার কথাটা বললাম, যেটা সাধারণভাবে বর্ণনা প্রকাশ করে, বিবৃতি প্রকাশ করে, সেটাই হলো অ্যাসার্টিভ। ইন্টারোগেটিভ দ্বারা প্রশ্ন তৈরি করা হয়। এই হলো সংজ্ঞা এবং এই হলো স্ট্রাকচার বা চেনার সহজ উপায়। আচ্ছা, এরপরে জানতে হবে অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ শিখতে হলে আমরা প্রথমে এখানে রুল লিখতে পারতাম। রুল না লিখে এর জন্য কি প্রয়োজন সেটুকু আমরা একটু আলোচনা করি। যেমন এর জন্য একটু অক্সিলারি ভার্ব জানার প্রয়োজন হবে। গ্রামার, সব গ্রামারই একটা আর একটার সাথে রিলেটেড। এটা তোমাদের প্রায় বলা হয় বা আমি বলি যে কোনো ক্লাস কিংবা যে কোনো জায়গায় পড়াতে হইলে আমি সাধারণত এটা বলি যে গ্রামার হলে একটার সাথে একটা রিলেটেড। তোমরা কোনো গ্রামার করলে অনেক সময় দেখা যায় বুঝতে পারো, আবার অনেক সময় বুঝতে পারো না। না বোঝার অনেকগুলো কারণ আছে। হয়তো তুমি বেসিক কিছু জিনিস জানো না, এই কারণে তুমি বুঝতে পারছো না। তো যাই হোক, তাহলে তোমাদের এর জন্য মোটামুটি একটা জিনিস দরকার, সেটা হলো অক্সিলারি ভার্ব। তো তোমরা অক্সিলারি ভার্বগুলো একটু লিখে নাও। অনেকের হয়তো লিখছো বা অনেকে জানো, অনেকে জানো না। যারা জানো না তারা অবশ্যই লিখবে। অক্সিলারি ভার্ব মানে সাহায্যকারী ক্রিয়া। অক্সিলারি ভার্বস সাধারণত ডু, ডাজ, ডিড, am, is, are, was, were, have, has, had, shall, should, will, would, can, could, may, might, must, ought to, used to, need, dare। মোটামুটি এইগুলো হলো মডেল অক্সিলারি, এইগুলো হলো অক্সিলারি ভার্ব। এবং এই অক্সিলারি ভার্বগুলো তোমরা অবশ্যই মুখস্থ রাখবে, যাতে তোমরা দেখলেই বুঝতে পারো এই একটা অক্সিলারি ভার্ব।
তাহলে এই অক্সিলারি ভার্ব গুলো অবশ্যই প্রয়োজন আছে এবং তোমরা মুখস্থ করবে। এরপরে কিছু জিনিস জানা দরকার, সেটা হলো নেগেটিভ ওয়ার্ড। নেগেটিভ ওয়ার্ড সাধারণত আমরা নো কে জানি, নো, নট, নান, নো ওয়ান, নোবডি, নেভার, নাথিং। এগুলো থাকলে ইন্ট্রোগেটিভ এ নট বা এনটি হয় না। be on, present, do, be on, s or is, does, V2 past did। মোটামুটি এই জিনিসগুলো তোমাদের দরকার হবে। অক্সিলারি ভার্ব ডু, ডাজ, ডিড, am, is, are, was, were, have, has, had, shall, should, will, would, can, could, may, might, must, ought to, used to, need, dare। মোটামুটি এই অক্সিলারি ভার্বগুলো তোমাদের অবশ্যই প্রয়োজন হবে। সাথে কিছু নেগেটিভ ওয়ার্ড শিখতে হবে, এগুলো নো, নট, নান, নো ওয়ান, নোবডি, নেভার, নাথিং। এইগুলো সবই না বোধক শব্দ, এবং এগুলো থাকলে আমরা যখন ইন্টারোগেটিভ করব তখন নট কিংবা এনটি, এন অ্যাপোস্ট্রফি টি শর্ট ফর্ম, এটা আমরা কখনোই লিখবো না। আর একটা জিনিস লেখা আছে এখানে, ভি অন, ভার্বের প্রেজেন্ট ফর্ম যদি থাকে তাহলে আমরা ডু লিখবো, ভার্বের প্রেজেন্ট ফর্ম এবং এস বাই এস যদি থাকে তাহলে ডাজ লিখবো, আর ভার্বের 2 নাম্বার ফর্ম অর্থাৎ পাস্ট ফর্ম থাকলে আমরা সেখানে ডিড লিখবো। এইগুলো আশা করি তোমরা লিখে নিয়েছো, এবং যারা লেখো না তারা দ্রুত লিখে নাও। তো এইগুলো প্রথমে জানতে হবে, জানার পরে এরপর আমরা পর্যায়ক্রমে অন বাই অন রুলগুলোকে ফলো করার চেষ্টা করব। রুল 1, অ্যাসার্টিভ। অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ করার সময় আমাদের অক্সিলারি ভার্ব, নেগেটিভ ওয়ার্ড এবং এই জিনিসগুলো জানতে হবে। সাথে আরো একটা জিনিস জানতে হবে যে অ্যাসার্টিভ কিভাবে হতে পারে, কয় প্রকার হতে পারে। 2 প্রকার হতে পারে অ্যাসার্টিভ জিনিসটা। এটা অ্যাফার্মেটিভ হতে পারে, অ্যাফার্মেটিভ কিংবা নেগেটিভ। অ্যাসার্টিভ কয় প্রকার হতে পারে? 2 প্রকার, অ্যাফার্মেটিভ, নেগেটিভ, হ্যাঁ বোধক, না বোধক। আমরা যদি একটা বাক্য লিখি এখানে যে হি ইজ আ গুড বয়, তাহলে এটা হবে অ্যাফার্মেটিভ বাক্য, হি ইজ আ গুড বয়। এটা হলো অ্যাসার্টিভ সেন্টেন্স, এবং অ্যাসার্টিভ সেন্টেন্সের এটা হলো একটা হ্যাঁবোধক বাক্য, অ্যাফার্মেটিভ সেন্টেন্স। ঠিক একইভাবে আমরা যদি এটাকে এভাবে লিখি যে হি ইজ নট আ গুড বয়, সে ভালো ছেলে নয়, নেগেটিভ, সে ভালো ছেলে নয়, তাহলে এখানে নট আছে এবং এই বাক্যটি হলো নেগেটিভ। তাহলে অ্যাসার্টিভ ঠিক 2 প্রকার হতে পারে, একটা হলো অ্যাফার্মেটিভ এবং নেগেটিভ। পরীক্ষায় অ্যাফার্মেটিভ কিংবা নেগেটিভ যে কোনো বাক্য আসতে পারে, সেটাকে আমরা অ্যাসার্টিভ ধরবো, এবং অ্যাসার্টিভের মধ্যে যে 2 প্রকার আছে এটা আমাদের অবশ্যই জানতে হবে। এরপরে আসি ইন্ট্রোগেটিভ। ইন্ট্রোগেটিভও 2 প্রকার হতে পারে। ইন্টারোগেটিভ কয় প্রকার হতে পারে? এটাও 2 প্রকার হতে পারে। একটা হলো, আমি সংক্ষেপে লিখি যেহেতু জায়গার স্বল্পতা,
অ্যাফার্মেটিভ ইন্ট্রোগেটিভ এবং আরেকটা হলো নেগেটিভ ইন্ট্রোগেটিভ। একটা হলো অ্যাফার্মেটিভ ইন্ট্রোগেটিভ আর একটা হলো নেগেটিভ ইন্ট্রোগেটিভ। অর্থাৎ ইন্ট্রোগেটিভ বাক্যটি এটা হ্যাঁ বোধক হতে পারে আবার না বোধক হতে পারে। অ্যাসার্টিভে যেমন অ্যাফার্মেটিভ নেগেটিভ হয়, ইন্ট্রোগেটিভও কিন্তু অ্যাফার্মেটিভ কিংবা নেগেটিভ হতে পারে। কিভাবে? আমরা একটা এক্সাম্পল দেখি। এই বাক্যটাকে যদি আমরা এভাবে তৈরি করি যে ইজ হি আ গুড বয়, সে কি একজন ভালো ছেলে। আবার যদি এই বাক্যটাকে আমরা এভাবে লিখি isn't he a good boy, সে কি একজন ভালো ছেলে নয়। অর্থাৎ এখানে নেগেটিভ প্রকাশ করা হলো কিন্তু এখানে কোনো নেগেটিভ নাই। তাহলে ইন্ট্রোগেটিভটাও কিন্তু অ্যাফার্মেটিভ নেগেটিভ হতে পারে। তো এখন বিষয় হলো, যখন পরীক্ষায় এরকম সাধারণভাবে কোনো বাক্য আসবে তখন আমরা অ্যাফার্মেটিভকে কি করব, অ্যাফার্মেটিভকে করে ফেলবো নেগেটিভ। আর যদি নেগেটিভ হয় তাহলে আমরা করে ফেলবো সেটাকে অ্যাফার্মেটিভ। অর্থাৎ অ্যাফার্মেটিভ বাক্য যদি হয় হি ইজ আ গুড বয়, তাহলে এর ইন্ট্রোগেটিভ করতে হলে আমাদের করতে হবে ইজেন্ট হি আ গুড বয়, সে ভালো, সে একজন ভালো ছেলে। আর সে কি ভালো ছেলে নয়, অর্থাৎ ভালো ছেলে। অর্থটা ঠিক থাকলো। ঠিক একইভাবে হি ইজ নট আ গুড বয়, তাহলে এর ইন্ট্রোগেটিভটা হবে ইজ হি আ গুড বয়, সে কি একজন ভালো ছেলে, অর্থাৎ ভালো ছেলে নয়। এখন কথা হলো, যেখানে আমরা অ্যাফার্মেটিভ যখন করছি তখন ইন্ট্রোগেটিভ করার সময় আমরা কি করছি, নেগেটিভ করছি। ইন্ট্রোগেটিভ তো অবশ্যই করছি, সাথে নেগেটিভটা করতে হয়েছে। এটা কি জন্য? এটা হলো অর্থটা পরিবর্তন না করার জন্য। আমরা যদি ডাইরেক্ট এটা লিখতাম যে হি ইজ আ গুড বয়, এর ইন্ট্রোগেটিভ ইজ হি আ গুড বয়, এটাও কারেক্ট। এটা এবং এটা যদি লেখা হয় তা কারেক্ট, ঠিক আছে। কিন্তু এটাকে বলা হয় কনভার্সন অফ সেন্টেন্স। অর্থাৎ আমি একটা জিনিস বুঝাই দিই, যদি এটা 1 2 3 4, যদি একের সাথে 3-এর মিল হয়, অর্থাৎ 1 নম্বর বাক্যকে আমরা 3 নম্বর বাক্যে পরিণত করি, তাহলে সেটা হবে কনভার্সন, অর্থাৎ অর্থ পরিবর্তন হয়ে যাবে। ঠিক একইভাবে 2 নম্বর বাক্যকে যদি আমরা 4 নম্বরে করি তাহলেও কনভার্সন হবে। অর্থাৎ এটা ইন্ট্রোগেটিভ হবে ঠিকই, কিন্তু এটা কনভার্সন, যেটা তোমাদের পরীক্ষায় আসে না। পরীক্ষায় যেটা আসে সেটা হলো অর্থকে পরিবর্তন না করে বাক্য পরিবর্তন, অর্থটাকে পরিবর্তন করা যাবে না। অতএব যখন পরীক্ষা 1 নম্বরটা আসবে তখন আমাকে 4 নম্বরটা ফলো করতে হবে। অর্থাৎ এটা যখন অ্যাফার্মেটিভ হবে তখন এখানে আবার নেগেটিভ করতে হবে। ঠিক একইভাবে যখন 2 নম্বরটা আসবে অর্থাৎ নেগেটিভ হবে তখন আমার এটাকে অ্যাফার্মেটিভ করতে হবে। বাক্যটা অবশ্যই ইন্ট্রোগেটিভ, দুটোই ইন্ট্রোগেটিভ, কিন্তু একটা হ্যাঁ বোধক আর এটা না বোধক। তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো যে এই বিষয়টি এরকম যে হ্যাঁ বোধক থাকলে না বোধক আর না বোধক থাকলে হ্যাঁ বোধক করতে হবে। এবং ইন্ট্রোগেটিভের যে নিয়ম, সাধারণভাবে অক্সিলারি ভার্বটি সবসময় সাবজেক্টের আগে আসবে। এই যে অক্সিলারি ভার্ব, এখানে সাবজেক্টের আগে বসাতে হবে। তাহলে কয়েকটা জিনিস লক্ষণীয় এখানে, যে অ্যাসার্টিভ বাক্যটি যদি হ্যাঁ বোধক থাকে তাহলে আমরা বাক্যটাকে না বোধক করব। অ্যাসার্টিভ বাক্যটি যদি না বোধক হয় তাহলে আমরা বাক্যকে ইন্ট্রোগেটিভ করার সময় হ্যাঁ বোধক করব। এই একটা জিনিস খেয়াল রাখতে হবে। এবং অক্সিলারি ভার্ব যদি থাকে তাহলে অক্সিলারি ভার্বকে সাবজেক্টের আগে আনতে হবে। অক্সিলারি ভার্বকে কোথায় আনতে হবে? সাবজেক্টের আগে, বাক্যের শুরুতে চলে আসবে। এখন যে বাক্যে অক্সিলারি ভার্ব নাই সে বাক্যে আমরা কি করব? যে বাক্যে অক্সিলারি ভার্ব নাই, যেমন এখানে বলা হয়েছে যে V1 ভার্বের প্রেজেন্ট ফর্ম যদি থাকে তাহলে সেই বাক্যে অক্সিলারি ভার্ব হিসেবে ডু কে আনতে হবে। যদি ভার্বের প্রেজেন্ট ফর্ম কিন্তু এস বাই এস আছে তাহলে সেক্ষেত্রে ডাজ আনতে হবে। ভার্ব টু অর্থাৎ ভার্বের পাস্ট ফর্ম থাকলে ডিড আনতে হবে। আমি একটা এক্সাম্পল দিয়ে, আরো কয়েকটা এক্সাম্পল দিয়ে বুঝাই দিই। যেমন তাহলে এটা 1 নাম্বার রুল, অ্যাসার্টিভ এটা অ্যাফার্মেটিভ নেগেটিভ হতে পারে, আর ইন্ট্রোগেটিভ নেগেটিভ, অ্যাফার্মেটিভ ইন্ট্রোগেটিভ নেগেটিভ ইন্ট্রোগেটিভ হতে পারে। অর্থাৎ অ্যাফার্মেটিভ হলে নেগেটিভ ইন্ট্রোগেটিভ করতে হবে, নেগেটিভ হলে অ্যাফার্মেটিভ ইন্ট্রোগেটিভ। এই হলো তোমার 1 নাম্বার রুল। এবং আরো কয়েকটা বাক্য আমি এক্সাম্পল হিসেবে দেখায় দিই। যেমন অ্যাসার্টিভ সেন্টেন্স, হি প্লেস ফুটবল, সে ফুটবল খেলে। তাহলে ইন্ট্রোগেটিভ করার সময় আমরা কি করব?
হি প্লেস ফুটবল। এখানে যেহেতু অক্সিলারি ভার্ব নাই, আমি বাক্যটা যদি এভাবে দিই আগের মতো করে, হি ওয়াজ প্লেইং ফুটবল, তাহলে এই বাক্যে আমরা জানি অক্সিলারি ভার্ব আছে ওয়াজ, তাহলে অক্সিলারি ভার্বকে সাবজেক্টের আগে আনতে হবে ওয়াজ। বাক্যটা আছে অ্যাফার্মেটিভ, এটাকে নেগেটিভ করতে হবে, ওয়াজন্ট হি প্লে ফুটবল। প্লেইং, সরি, হি ওয়াজ প্লেইং ফুটবল, প্লেইং ফুটবল, হি ওয়াজ প্লেইং ফুটবল, সে ফুটবল খেলিতেছিল। ওয়াজন্ট হি প্লেইং ফুটবল, সে কি ফুটবল খেলিতেছিল না, অর্থাৎ খেলছিল। তো যাই হোক, এখানে যেটা আমি বোঝাতে চেয়েছি যে আগের মতোই এখানে অক্সিলারি ভার্ব আছে, আমরা এই অক্সিলারি ভার্বকে সাবজেক্টের আগে আনছি এবং এটা অ্যাফার্মেটিভ থাকাতে এখানে নেগেটিভ করানো হয়েছে। ঠিক একইভাবে যদি এখানে অক্সিলারি ভার্বটা না থাকে তাহলে কি করব? যদি অক্সিলারি ভার্ব না থেকে এখানে এমন হতো যে হি প্লেস ফুটবল, সে ফুটবল খেলে, সেক্ষেত্রে আমরা কি করব? এখানে ভার্বের সাথে এস বাই এস আছে, তাহলে এস বাই এস থাকলে তখন আমরা কি করব? ডাজ আনবো। তাহলে এখানে লিখলাম ডাজ, এটা হ্যাবোধক আছে, অতএব করতে হবে কি ডাজন্ট হি প্লে ফুটবল। এখানে প্লেস এর কারণে ডাজ বসানো হলো, অতএব এখানে কিন্তু মূল ভার্বের সাথে কোনো এস বাই এস বসবে না, যখন ডাজ বসাবে তখন ভার্বের এখানে বেস ফর্ম বসবে, অর্থাৎ যার সাথে কখনো এস বাই এস আইএনজি যোগ হয় না। এবং আরেকটা জিনিস খেয়াল করতে হবে যে তোমরা নট এর শর্ট ফর্মটা লিখবে এন অ্যাপোস্ট্রফি টি, কারণ নটটা সাধারণত এনওটি নট যদি সম্পূর্ণরূপে লেখা হয় সাধারণত সাবজেক্টের পরে বসে, ওই ঝামেলা এড়ানোর জন্য তোমরা খুব সহজভাবেই শর্ট ফর্মে অক্সিলারি ভার্বের সাথে শর্ট ফর্মে তোমরা লিখতে পারো, তাতে ভুল এড়ানো যাবে। তাহলে নট এর সংক্ষিপ্ত রূপ লিখবে, আর যদি তুমি সম্পূর্ণ লেখো তাহলে সেক্ষেত্রে এভাবে লিখতে পারো ডাজ হি নট, এটা সাধারণ বিষয়, ডাজ হি নট প্লে ফুটবল, দুইভাবে এভাবে করা যেতে পারে। তো তোমরা এই ফর্মটাকে ফলো করবে এন অ্যাপোস্ট্রফি টি, এবং সেটা সবসময় অক্সিলারি ভার্বের সাথেই বসাবে। যদি এখানে এমন হতো প্লেস না হয়ে এখানে যদি হতো প্লে, যেমন দে প্লে ফুটবল, তারা ফুটবল খেলে, এখানে ভার্বের প্রেজেন্ট ফর্ম, অতএব তখন আমরা লিখবো ভি অন এটা অনুযায়ী, কারণ এখানে কোনো এস বাই এস নাই, অতএব ডু, অ্যাফার্মেটিভ ডোন্ট, এটা অ্যাফার্মেটিভ হওয়ার কারণে এখানে নেগেটিভ হয়ে গেল, ডোন্ট দে প্লে ফুটবল, তারা ফুটবল খেলে, তারা কি ফুটবল খেলে না? তাহলে আগের বাক্যে দেখানো হলো এস বাই এস, যখন এস বাই এস থাকবে তখন এখানে ডাজ বসবে, যখন এস বাই এস নাই সেখানে ডু। যদি এমন হতো যে প্লে না হয়ে এখানে প্লেড হতো তাহলে কি করতে হতো? এটা প্লেড পাস্ট হয়ে গেল, ভি টু ভার্বের পাস্ট ফর্ম, অর্থাৎ এই ফর্মটা চলে আসলো, অতএব আমাদের কি করতে হতো? ডিড, এবং অ্যাফার্মেটিভ হওয়ার কারণে নেগেটিভ, ডিডন্ট দে প্লে ফুটবল, তারা কি ফুটবল খেলে নাই? তো আমি তোমাদেরকে তিন ধরনের বাক্য দেখালাম এখানে, যে প্রেজেন্ট কিংবা এস বাই এস আর পাস্ট এবং সাথে অক্সিলারি সহ। তোমরা কতটুকু বুঝতে পেরেছো জানি না, কিন্তু আমি আরো একবার বলি, সাধারণভাবে অ্যাফার্মেটিভ সেন্টেন্সটি আমরা কি করব? ইন্টারোগেটিভ করার সময় নেগেটিভ করে ফেলবো, নেগেটিভ বাক্যটাকে আমরা করব অ্যাফার্মেটিভ ইন্টারোগেটিভ, হ্যাবোধক করব। এবং যদি বাক্যে অক্সিলারি ভার্ব থাকে তাহলে সেটাকে পূর্বে, সাবজেক্টের পূর্বে আনবো। যদি ওই বাক্যে অক্সিলারি ভার্ব না থেকে থাকে তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ডু বা ডাজ, আর পাস্ট ইনডিফিনিট টেন্সে ডিড আনবো। এই কথাগুলো মাথায় রাখতে হবে। আরো একবার বলি, অক্সিলারি ভার্ব থাকলে সেটাকে আমরা আগে আনবো, আগে এনে হ্যাবোধক থাকলে নাবোধক, নাবোধক থাকলে হ্যাবোধক। যদি অক্সিলারি ভার্ব না থাকে তাহলে সেক্ষেত্রে ভার্বের ফর্মটা জানতে হবে। মূল ভার্বটা যদি প্রেজেন্টে থাকে তাহলে ডু, মূল ভার্বের প্রেজেন্ট কিন্তু এস বাই এস আছে তাহলে হবে ডাজ, আর যদি মূল ভার্বটা পাস্টে থাকে তাহলে এরকম ডিড বসাতে হবে। এখন অনেকেই হয়তো এরকম ভার্বের পাস্ট ফর্ম জানে না, সেক্ষেত্রে তার সমস্যা হতে পারে।
এই জন্য কনজুগেশন অফ ভার্বের যে অধ্যায়টা আছে, এই অধ্যায় থেকে ভার্বের যে 3টা করে ফর্ম আছে, প্রেজেন্ট, পাস্ট এবং পাস্ট পার্টিসিপল, এইগুলো তোমরা অবশ্যই সুন্দর করে মুখস্থ করে ফেলবে, কারণ এইগুলো অবশ্যই জানতে হবে। এগুলো না জানলে গ্রামার শেখা যাবে না বা কোনো জিনিসই বোঝা যাবে না। তাহলে ভার্বের 3টা করে ফর্ম, সেই কনজুগেশন অফ ফর্ম অধ্যায়টা তোমাদের পড়তে হবে। আমি যে এখানে অক্সিলারি ভার্বগুলো লিখেছি সেগুলো মুখস্থ করতে হবে, আর নাবোধক কিছু শব্দ মোটামুটি পড়লে তাহলে অ্যাসার্টিভ টু ইন্টিগ্রেটিভ করা বেশি সহজ হবে। তা আশা করি তোমরা অ্যাসার্টিভ টু ইন্টিগ্রেটিভের এই রুলটা বুঝতে পারছো। এবং আমি আরো একবার বলি যে যদি সাধারণভাবে এরকম বাক্য থাকে, হ্যাবোধককে আমরা নাবোধক করব, নাবোধককে আমরা হ্যাবোধক করব। এই একটা জিনিস মনে রাখতে হবে, অক্সিলারি ভার্ব থাকলে সেটাকে সাবজেক্টের আগে আনতে হবে, আর যদি অক্সিলারি ভার্ব না থাকে তাহলে প্রেজেন্টে ডু, আর প্রেজেন্ট আছে কিন্তু ভার্বের সাথে এস বাই এস, তবে সেক্ষেত্রে ডাজ, আর পাস্ট হইলে অর্থাৎ ভার্বের এরকম পাস্ট ফর্ম হলে সেক্ষেত্রে ডিড আনতে হবে। মোটামুটি এটা 1 নাম্বার রুল। ওকে, এবং এটা তোমরা অবশ্যই জানার চেষ্টা করবে, সুন্দরভাবে বোঝার চেষ্টা করবে। আর আরো একটা জিনিস, তোমরা অনলাইন ক্লাসে কতটুকু বুঝতে পারো জানি না, তারপরও যদি মনোযোগ দিয়ে শোনা হয়, দেখা হয়, তাহলে অবশ্যই এগুলো বোঝা উচিত বা বুঝতে পারা উচিত। যদি একান্ত সমস্যা থেকে থাকে তাহলে আমাদের সবারই ইংলিশ টিচার যারা আছে তাদের নাম্বার আছে তোমাদের ডায়েরিতে, তোমরা ফোন করে বা যে কোনো ভাবে তোমরা জানতে পারো। আসলে শিখতে চাইলে যে কোনো ভাবে শেখা সম্ভব, আর না শিখতে চাইলে কখনো সম্ভব না। হাতে কলমে ধরে করানো হলেও শেখানো সম্ভব না যদি তোমরা না শিখতে চাও। অতএব তোমাদের শিখতে হবে, শেখার চেষ্টা করতে হবে, তাহলে দেখবে যে অবশ্যই তোমরা শিখতে পারবে। আর অ্যাসার্টিভ এবং ইন্টারোগেটিভ আমি অনেকটা লিখছি, এর মধ্যে এটা বিষয়টা এমন না যেটা অনেক বেশি কঠিন, আসলে একেবারেই সহজ, একেবারে সহজ। আমি যেটুকু মূল অংশটা বলছি সারসংক্ষেপ, ওইটুকু মনে রাখলেই চলবে। নেক্সট, rule number 2. Everyone, everybody, all, subject। তাহলে who প্লাস বাকি অংশ নেগেটিভ। এভরিওয়ান, এভরিবডি, অল, এটা যে সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়, কর্তা অর্থাৎ শুরুতে আছে, সাবজেক্টে আছে এভরিওয়ান, এভরিবডি, অল, তাহলে আমরা নেগেটিভ ইন্টারোগেটিভ করার সময় হু প্লাস বাকি অংশটাকে নেগেটিভ করব। তোমরা একটা বাক্য দেখলেই ইজিলি তোমরা বুঝতে পারবে। অর্থাৎ এই সংকেত যখন আমরা দেখব, অ্যাসার্টিভ everyone hates a liar, প্রত্যেকেই একজন মিথ্যাবাদীকে ঘৃণা করে। আমরা যখন ইন্টারোগেটিভ করব তাহলে খুব সহজে আমরা বুঝতে পারছি যে এখানে কি হবে, এভরিওয়ান সাবজেক্ট, এই ভার্বের সাবজেক্ট হিসেবে আছে এভরিওয়ান, অর্থাৎ এভরিওয়ানের পরিবর্তে আমরা কি লিখব, হু, আমরা এখানে লিখলাম হু। এরপরে আছে হেটস আ লায়ার, তবে এইখানে হেটস আ লায়ার আগের মতোই, বরাবরের মতোই, যেহেতু প্রেজেন্টে আছে এবং এখানে এস বাই এস আছে, অতএব আমরা ডাজ কে আনব। এবং যেহেতু বলা হয়েছে বাকি অংশ নেগেটিভ, তাহলে ডাজেন্ট বা ডাজ নট লিখতে হবে, এবং এরপরে বাকি অংশ হেট আ লায়ার, হেট আ লায়ার। তাহলে হু ডাজেন্ট হেট আ লায়ার, এভরিওয়ান অথবা এভরিবডি বা অল, এই যেহেতু যদি থেকে থাকে তাহলে এভরিওয়ান হেটস আ লায়ার, প্রত্যেকে মিথ্যাবাদীকে ঘৃণা করে। হু ডাজেন্ট হেট আ লায়ার, কে না মিথ্যাবাদীকে ঘৃণা করে, অর্থাৎ প্রত্যেকে ঘৃণা করে। অর্থাৎ এখানে সেই আগের মতোই উইদাউট চেঞ্জিং মিনিং, অর্থাৎ অর্থ পরিবর্তন না করে বাক্যটাকে ইন্টারোগেটিভ করা হলো। তাহলে এখানে নিয়মটা কি, এভরিওয়ান কিংবা এভরিবডি কিংবা অল যদি থেকে থাকে তাহলে তার পরিবর্তে আমরা হু বসাবো, যেমন এভরিওয়ান এখানে তার পরিবর্তে হু বসানো হয়েছে। বাকি অংশকে নেগেটিভ, বাকি অংশ এখানে আছে হেটস, এই জন্য আমরা লিখছি এখানে ডাজ,
এবং অ্যাফার্মেটিভ থাকার কারণে নেগেটিভ। ঠিক একইভাবে এখানে যদি হেটস না হয়ে যদি হতো হেটেড, তাহলে তোমরা একটু চেষ্টা করো। হেটেড যদি হতো তো আমরা এখানে লিখতাম ডিডেন্ট। ডিডেন্ট কারণ কি হেটেড পাস্ট ফর্ম হলে ডিড। ঠিক একইভাবে হেটেড না হয়ে যদি এখানে হতো হেট, তাহলে আমরা লিখতাম ডোন্ট। তো এরকম বিষয়টা হলো, অর্থাৎ জেনারেলি পরীক্ষা এটাই আসে এবং এটাই আমাদের লিখতে হয়। তো হু ডাজন্ট হেট আ লায়ার, তাহলে কে না মিথ্যাবাদীকে ঘৃণা করে। আরো অনেক বাক্য হতে পারে, আমি আরেকটা এক্সাম্পল দিই। এভরিবডি লাভস ফ্লাওয়ার, প্রত্যেকেই ফুলকে ভালোবাসে। এভরিবডি লাভস ফ্লাওয়ার, তো এর ইন্টারোগেটিভ কি হবে? ঠিক একইভাবে যেহেতু বাক্যের শুরুতে এবং সাবজেক্ট আছে এভরিবডি, তাহলে এর পরিবর্তে আমরা আনবো হু। হু এখানে ভার্ব বা প্রেজেন্ট ফর্ম আছে এবং এস বাই এস আছে, অতএব আমরা এখানে বসাবো ডাজ এবং অ্যাফার্মেটিভ নেগেটিভ ডাজন্ট লাভ ফ্লাওয়ার। হু ডাজন্ট লাভ ফ্লাওয়ার, এস বাই এস এখানে উঠে গেল, কারণ এস বাই এস এর কারণে এখানে ডাজ বসানো হয়েছে। অতএব তাহলে এভরিবডি লাভস ফ্লাওয়ার, প্রত্যেকেই ফুলকে ভালোবাসে। হু ডাজন্ট লাভ ফ্লাওয়ার, কে না ফুলকে ভালোবাসে, অর্থাৎ সবাই ফুলকে ভালোবাসে। তাহলে এই হলো মোটামুটি 2 নাম্বার রুল। এখানে কঠিন তেমন কোনো কিছুই নাই, খুবই সহজ। নেক্সট ওয়ান, আরেকটা রুল দেখা যাক। রুল 3, নান, নো ওয়ান, নোবডি। এটা যদি সাবজেক্ট হয় তাহলে হু প্লাস বাকি অংশ। এখানে অথবা তোমরা লিখে নিতে পারো, অথবা অক্সিলারি ভার্ব এর প্রথম অংশ প্লাস এনিওয়ান বা এনিবডি প্লাস বাকি অংশ। অর্থাৎ 2 নাম্বার এবং 3 নাম্বার রুল প্রায় সেম বলা চলে। এখানে এভরিবডি, এভরিওয়ান, অল থাকলে এটা বাকি অংশটা নেগেটিভ করতে হবে, কিন্তু নো ওয়ান, নান, নোবডি এটা থাকলে বাকি অংশ লিখতে হবে, অর্থাৎ এখানে কোনো নেগেটিভটা বসবে না। এটা সেই আগের 1 নাম্বার রুলের মতোই, অ্যাফার্মেটিভ থাকলে নেগেটিভ, নেগেটিভ থাকলে অ্যাফার্মেটিভ। তো আমি 2 নাম্বার রুল এবং 3 নাম্বার রুল পাশাপাশি লিখছি এজন্য যে 2 নাম্বার এবং 3 নাম্বার রুল প্রায় সেম, শুধুমাত্র এটা অ্যাফার্মেটিভ, এটা নেগেটিভ করতে হবে আর এটা অ্যাফার্মেটিভ করতে হবে। এজন্য মূলত 2 নাম্বার এবং 3 নাম্বার রুল আমি পাশাপাশি লিখলাম এই কারণে, এবং বুঝতেও সুবিধা। যেমন এখানে আমরা যদি এক্সাম্পলটা এভাবে লিখি, নো ওয়ান believes a liar, no one believes a liar। আমরা এভরিওয়ান, এভরিবডির ক্ষেত্রে যেমন আমরা হু লিখছি, এখানেও আমরা সেই হুটাকে লিখব, হু, কিন্তু এখানে নেগেটিভ না করে আমরা যা আছে সেটাই বসাবো, হু believes a liar। নো ওয়ান বিলিভস এ লায়ার, কেউই মিথ্যাবাদীকে বিশ্বাস করে না। হু বিলিভস এ লায়ার, কে মিথ্যাবাদীকে বিশ্বাস করে, অর্থাৎ কেউই করে না। তাহলে নো ওয়ান, নান, নোবডি যখন থাকবে তার পরিবর্তে আমরা হু বসাবো, এবং এরপর আর চিন্তা করার দরকার নেই, বাকি যা আসে সবগুলো বসায় দিব। অর্থাৎ 2 নাম্বার এবং 3 নাম্বার জাস্ট উল্টা, এটা নেগেটিভ করতে হয় আর এটাকে অ্যাফার্মেটিভ করতে হয় ইন্টারোগেটিভ করার সময়। তবে এই বাক্যটাকে আমরা ইন্টারোগেটিভ করার সময় আরো আরেকভাবে করতে পারি, সেটা হলো এখানে অক্সিলারি ভার্বটা আগে এনে, যেহেতু এই বাক্যে অক্সিলারি ভার্ব নাই এবং ভার্বের সাথে এস বাই এস আছে, তাহলে আমরা আগে আনবো ডাজ।
এরপরে নো ওয়ান এর পরিবর্তে এনি ওয়ান, বিলিভ BLIEVE, বিলিভ এ লায়ার। তোমরা বুঝতে পারছো কিনা জানি না, তবে একটু ভালো করে বোঝার চেষ্টা করো। এর আগের 1 নম্বর রুলে যেরকম আমরা করেছি যে মূল ভার্ব যদি থেকে থাকে তাহলে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম নাকি পাস্ট ফর্ম সেটা আমাদের দেখতে হবে। যেহেতু এখানে ভার্বের প্রেজেন্ট ফর্ম আছে এবং এস বাই এস আছে, অতএব আমরা এখানে অক্সিলারি ভার্ব হিসেবে কি আনবো? ডাজ। নো ওয়ান এর পরিবর্তে আমরা এখানে কি আনছি? এনি ওয়ান। এরপরে বিলিভ এ লায়ার, এখানে এনটি লেখা হয় না কারণ নো ওয়ান নিজেই নেগেটিভ। নেগেটিভ শব্দগুলো তোমাদের শেখানো হয়েছে, নো, নট, নান, নো ওয়ান, নোবডি, নেভার বা নাথিং, এই জাতীয় ওয়ার্ড গুলো হলো নেগেটিভ শব্দ। অতএব এই জন্য এখানে নো বা নট লেখা হয় নাই। তো ডাজ এনিওয়ান বিলিভ এ লায়ার, এই দুইভাবে হতে পারে। নো ওয়ান বিলিভস এ লায়ার, কেউ মিথ্যাবাদীকে বিশ্বাস করে না, এর ইন্টারোগেটিভ হবে হু বিলিভস এ লায়ার। তোমরা এটাই লিখবে, কিন্তু তোমাদের এর সাথে আরো একটা বিকল্প শিখে রাখতে হবে, যেটা এমন হতে পারতো ডাজ এনিওয়ান বিলিভ এ লায়ার, কেউ কি মিথ্যাবাদীকে বিশ্বাস করে, অর্থাৎ কেউই করে না। এটা জানতে হবে এজন্য যে পরীক্ষা অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ আসতে পারে, আবার একইভাবে ইন্টারোগেটিভ থেকে অ্যাসার্টিভটাও ভাইস ভার্সা আসতে পারে। অতএব যদি পরীক্ষা ডাজ এনিওয়ান বিলিভ এ লায়ার এটা আসে, তাহলে আমরা ইন্টারোগেটিভ করব, অ্যাসার্টিভ করব নো ওয়ান বিলিভস এ লায়ার। তো এই কারণে নো ওয়ান, নোবডি, নান এর এই একটা রুল আছে আর এই একটা আছে। তোমরা যদিও এটা সবসময় করার চেষ্টা করবে, কিন্তু এর অতিরিক্ত অর্থাৎ বিকল্প যেটা আছে এটাও জেনে রাখতে হবে। তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো। আমি আরো একটা এক্সাম্পল দিই। None can deny the truth. None can deny the truth. এটা ইন্টারোগেটিভ হবে নান। যেহেতু এখানে নান আছে, আমরা জানি নানের পরিবর্তে হু বসবে, তাহলে নানের পরিবর্তে এখানে হু লিখে দিলাম। এরপরে কি আছে? বাকি অংশ, অর্থাৎ বাকি অংশ কি? ক্যান ডিনাই দ্য ট্রুথ। ওকে, হু ক্যান ডিনাই দ্য ট্রুথ? কেউ সত্যকে অস্বীকার করতে পারে না। কে সত্যকে অস্বীকার করতে পারে? নান। নানের পরিবর্তে আমরা হু লিখছি। আমরা দ্বিতীয় বিকল্পটাকে ফলো করি, তাহলে বিষয়টা হবে এরকম। এখানে অক্সিলারি ভার্ব হিসেবে আছে ক্যান, অতএব ক্যান লিখলাম আগে অক্সিলারি ভার্বের প্রথম অংশ। এখানে একটা অংশ আছে, আমরা একটা অংশ লিখবো। এরপরে এনিওয়ান বা এনিবডি। নান আছে, আমরা এখানে লিখবো এনিওয়ান। এরপরে ডিনাই দ্য ট্রুথ, ডিনাই দ্য ট্রুথ, এখানে বাকি অংশ। অর্থাৎ আমরা দুইভাবে করতে পারি, হু ক্যান ডিনাই দ্য ট্রুথ অথবা ক্যান এনিওয়ান ডিনাই দ্য ট্রুথ। তাহলে কেউ কি সত্যকে অস্বীকার করতে পারে? অর্থাৎ কেউই পারে না। তাহলে আমরা মোটামুটি 3টা রুল শিখলাম। আরো 2টা রুল করলে মোটামুটি অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ শেষ হতো। আমরা আশা করি আগামী ক্লাসে এবং অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ বা অ্যাসার্টিভ টু এক্সক্লামেটরি পড়ানোর চেষ্টা করব। আর তোমরা এগুলো অবশ্যই বাসায় প্র্যাকটিস করবে, এবং সাথে তোমাদের হোমওয়ার্ক থাকবে অ্যাডভান্স গাইডের এক্সারসাইজ থেকে 1 থেকে 20 পর্যন্ত তোমরা বাসায় প্র্যাকটিস করবে। এক থেকে 20 পর্যন্ত। তো মোটামুটি